ওকে, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সকলে? প্রায় অনেক দিন পরে আজকে ভাইয়া চলে আসছি, তাই না? ওকে, আজকে অনেক দিন পর একটু অ্যাডমিশনের লাইভ ক্লাস নিতে আসছি একটু ব্যস্ততার কারণে। সো আমি একটু আমার নেটটা একটু ঠিক করি। অবশ্যই হচ্ছে লাইভ ক্লাসটা সবাই শেয়ার করে দিবেন। আমি একটু নেট আমার এই ফোনে হচ্ছে আমি যেহেতু তোমাদের কমেন্টসগুলো একটু দেখতে পারি, সেটা একটু ঠিক করি। হ্যাঁ, সো তার আগে সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই এবং অবশ্যই লাইভ ক্লাসটা শেয়ার করে দিই। ঠিক আছে, সবাই লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিই। ওকে, কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে আমরা একটু দেখি। আর হ্যাঁ ভাইয়া, আমি চলে আসছি। আমি বাসায় ভাইয়া, বাসায় আজকে তোমাদের লাইভ ক্লাস নিব দেখে বাসায় চলে আসছি। সো তোমরা একটু বলো যে তোমাদের কি অবস্থা, কেমন কি আছো। আমি আসলেই মানে অনেক দিন পর চলে আসছি। ঠিক আছে, ওকে, সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করছে। ঠিক আছে, তোমাদের সবাইকে আজকে লাইভ ক্লাসে স্বাগতম। ঠিক আছে, সো আজকে আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি, কারণ আমাদের লাইভ ক্লাসগুলো সাপোর্টেড বাই কে ভাইয়া বলো তো? DU written a special suggestion. ওকে, আমি এটা নিয়ে বেশি কথা বলবো না, জাস্ট এতটুকুই বলবো যে এবার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে তোমাদের হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে এবার হচ্ছে 50 মার্কস হচ্ছে আমাদের রিটেন। সো সেই অনুযায়ী হচ্ছে বাজারে সবচেয়ে সেরা বই বের হতে যাচ্ছে, ডিউ রিটেন স্পেশাল সাজেশন। অলরেডি প্রায় 3000 প্রি অর্ডার চলে এসেছে আমাদের কাছে। সো আলহামদুলিল্লাহ বলো সবাই। আমরা হচ্ছে বইটি বাজারে এই মাসের 10 থেকে 20 তারিখের মধ্যে আমরা বাজারে দিয়ে দিচ্ছি। ওকে, সো যাই হোক, আমরা বই নিয়ে কথা না বলি। সবাই কতজন আমাদের সাথে যুক্ত হচ্ছে আমি একটু দেখি। ঠিক আছে, আজকে একটা ফাটাফাটি ক্লাস নিব। আমি এখনো টপিক বলি নেই তোমাদের, তাই না? টপিক এখনো বলি নেই। আমি একটু চেক দেই যে কতজন আমাদের সাথে আছে। ওকে, ইটস এ হিউজ। 100 জন না হলে আজকে ভিডিওটা ডিলিট করা হবে। ঠিক আছে, আমি আমার কথায় আর কি নড়চড় করি না। 100 জন না হলে ভিডিও ডিলিট করা হবে। ওকে, আমি একটু দেখি যে কতজন আমাদের সাথে যুক্ত হয়েছে এবং ওকে, ডান। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বাট আমার এই ফোনে একটু প্রবলেম করছে। আমার ভয়েসটা ক্লিয়ার কিনা তোমরা একটু বলে দিও। হ্যাঁ ভাইয়াকে যে ভাইয়া ভয়েসটা ক্লিয়ার এবং বোর্ড দুটা ক্লিয়ার নাকি? বোর্ডটা আমি আর একটু ঠিক করবো, সেটা বলো। বোর্ডটাকে আমি আর একটু ঠিক করবো, জাস্ট এতটুকু একটু বলে দাও ভাইয়াকে। ওকে, আজকে একটা মজার টপিক নিয়ে পড়াবো এবং যারা হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের জন্য হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। প্রতি বছর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ম্যাক্সিমাম 2টা কোশ্চেন এখান থেকে করে থাকে এবং 2টা থেকে 3টা বৃত্ত এবং হচ্ছে কনিক। ঠিক আছে, সো আমরা আজকে টপিক হচ্ছে বৃত্ত অ্যান্ড কনিক। ওকে, সো লেটস স্টার্ট। আমরা আজকে খেলবো ম্যাথ নিয়ে। ওকে, ম্যাথ নিয়ে খেলবো আজকে। কতক্ষণ খেলবো বলো? আমি একটু, আমার প্রবলেম হচ্ছে, তোমরা সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আমি আজকে বৃত্ত এবং কনিক নিয়ে খেলবো। ঠিক আছে, সো একটু দেখি। আমার এই সেকেন্ডারি ফোনটা হচ্ছে একটু প্রবলেম করছে। সো চলো, আজকে অনেক দিন পরে বৃত্ত নিয়ে আসছি, সরলরেখা পড়াইছি তোমাদের। সো আজকে আমরা বৃত্ত নিয়ে পড়বো। ওকে, আমার হুট করে প্রবলেম দেখা দিচ্ছে। জাস্ট এ মিনিট। আচ্ছা, আমাকে একটু বলো যে গ্রুপে শেয়ার হয়েছে কিনা, আমাদের গ্রুপটাতে শেয়ার হয়েছে কিনা এটা বললেই হবে। আমি তাহলে গ্রুপ থেকে লাইভটা দেখবো, তোমাদের কমেন্টসগুলো আমি গ্রুপ থেকে দেখবো। আমাকে জাস্ট এতটুকু একটু বলো যে গ্রুপ থেকে, আমাদের অ্যাডমিন প্যানেলে যদি কেউ থেকে থাকো আমাদের গ্রুপে একটু লাইভটা শেয়ার দিয়ে দিবা। ঠিক আছে, আমাদের গ্রুপে লাইভটি শেয়ার দিতে হবে, এতে আমাদের গ্রুপের প্রত্যেক মেম্বাররা আমাদের লাইভ ক্লাসগুলো দেখতে পারে। ঠিক আছে, সো একটু দ্রুত। হ্যাঁ,
ওকে হ্যাঁ আজকে মুডটা অনেক ভালো, কারণ তোমাদের সামনে অনেকদিন সামনে আসি না, আজকে মুডটা অনেক ভালো। ঠিক আছে, অনেকদিন পরে আজকে হচ্ছে হলো ভালোবাসার জায়গায় চলে আসছি। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে একটা প্রাণ। সো আমাদের সাপোর্টেড বাই ডিউ রিটার্ন স্পেশাল সাজেশন। আমরা এবার চলে যাব বৃত্ত আর কনিক। যেহেতু আমরা বৃত্ত পড়াবো, বৃত্ত পড়ানোর আগে আমি একটা কথা বলে দেই, যে সেটা হচ্ছে আমরা শর্টকাট পড়াবো। ঠিক আছে, শর্টকাট যত পারি। আচ্ছা, রাত 3টা হলে অফ দি নাই। ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা, আমাদের গ্রুপে কি শেয়ার হয়েছে? আমিনুল, আমাকে একটু বলো তো আমাদের গ্রুপে শেয়ার হয়েছে কিনা লাইভ ক্লাসটি? আমি গ্রুপে দেখতে পাচ্ছি না, জাস্ট গ্রুপে কেউ শেয়ার দিয়ে দাও। ওকে ডান, I will check this post. আজকে কমেন্টস পড়তে পারতেছি না, এতক্ষণ না হলে লাইভ ক্লাস শুরু করে দিতাম। সেকেন্ডারি ফোনটাতে খুব প্রবলেম করতেছে। কেউ আমাকে একটা ফোন গিফট করো, ঠিক আছে? ওকে হিউজ, অনেক অনেক মানুষ আজকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আমরা আর একটু অপেক্ষা করি। আচ্ছা ঠিক আছে, আসো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে একটা ফলস প্রবলেম দিয়ে শুরু করি, বৃত্ত। হ্যাঁ, প্রথমে একটা ফলস প্রবলেম দিয়ে শুরু করি। লেখো প্রবলেম 1। আমার লেখা দেখা যাচ্ছে কিনা আমি, ওকে ওকে ঠিক আছে, আসো। কমতেছে মেম্বার, আচ্ছা কমবে ভাই, কারণ হচ্ছে আমার ইয়াতে হচ্ছে আমি কমেন্টস দেখতে পাচ্ছি না। এখন কমেন্টস না দেখলে বা আমার লাইভ ক্লাস না দেখলে আমি ক্লাস নিব কিভাবে? দেখো আমার ল্যাপটপটা হচ্ছে অন্য জায়গায়। প্রবলেমে যাই, ঠিক আছে? প্রবলেমটা একটা জিনিস দেখো, প্রথমে হচ্ছে আমরা একটা বুয়েটের প্রবলেম দিয়ে সলভ করি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেন হচ্ছে কোশ্চেনটা হচ্ছে প্লাস 2x প্লাস 4y, ওকে, প্লাস 2x প্লাস 4y প্লাস 13 ইকুয়ালস টু 0। বৃত্তটির কেন্দ্র কত? সবাই বলো, বৃত্তটির কেন্দ্র কত হবে? কেন্দ্র কত হবে? সবাই একটু বলতে পারবা যে এই কোশ্চেনের বৃত্তটার কেন্দ্র কত হবে? যদি কেউ বলতে পারো তাহলে হচ্ছে তার জন্য একটা চকলেট আছে, ওকে? যদি কেউ বলতে পারো তার জন্য একটা চকলেট আছে। আমি কোনো অপশন দিব না, জাস্ট তোমরা যদি কেউ বলতে পারো আমি একটা চকলেট তোমাদেরকে গিফট করব। সো আমাকে একটু বলে দাও যে এটার অ্যান্সারটা কি হবে। যে কেউ আমাকে একটু বলে দিতে পারো, কোনো সমস্যা নেই। ক্লাসে মেম্বার একবার বাড়বে একবার কমবে, বাট আজকে ক্লাসটা যারা করবে তারা কিছুটা হলেও শিখবে, এবং কিছুটা হলেও যে শিখবে সেইটা কিছু ইউনিটি আছে এবং কিছু ইউনিক পদ্ধতিতে আমি শিখাবো, ঠিক আছে? যে অ্যাডমিশন যেহেতু ক্লাস, সো শর্টকাট শিখাবো। সো আমাকে একটু বলো যে এই বৃত্তটার কেন্দ্র কত হবে, ঠিক আছে? জাস্ট এতটুকু একটু বলে দাও। আমি এখনো আমার লাইভ ক্লাসটা আমি দেখতে পাচ্ছি না। ওকে, সবাই বলে দিচ্ছ যে ভাইয়া -1,2। ওকে, আমি এবার একটু বলে দিই, আসো সলভ করি, চলো। তোমরা যারা বলছো সবারটাই মোটামুটি তোমরা কি করেছো যে প্রত্যেকটাকে হচ্ছে -2 দ্বারা ভাগ করে দিয়েছো, তারপরে হচ্ছে কি করেছো? কেন্দ্র বের করেছো। ওকে, চলো আমরা এবার সলভ করি, ঠিক আছে? যে আসলে এটার অ্যান্সার কত সেই জিনিসগুলো আমরা একটু সলভ করি। ওকে ওকে 68 আমাদের লাইভ ক্লাসটা দেখছে, ইটস এ হিউজ। ওকে, আসো সলভ। ফার্স্ট হচ্ছে আমরা যে কাজটা করব, যদি -2 দ্বারা আমরা জি আর এফ কে ভাগ করে দেই তাহলে তার মান আসবে কত? জি এর মানটা আসবে -1 অ্যান্ড এফ এর মানটা আসবে -2, এম আই রাইট? আর সি এর মানটা কত ভাইয়া? 13। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া কেন্দ্র হচ্ছে -1 -2, ঠিক কিনা? সবার অ্যান্সার এটাই দিছো, আই থিঙ্ক এটাই সকলে অ্যান্সার দিয়েছো যে ভাইয়া -1 -2, ঠিক আছে? সো এই জিনিসগুলো এবার আমরা একটা জিনিস চিন্তা করি যে আসলে এটা কি হবে, ঠিক আছে? সো চলো আমরা আগে এটার ব্যাসার্ধ বের করি। আচ্ছা, ব্যাসার্ধ বের করার সূত্রটা কি বলো?
ব্যাসার্ধ বের করার সূত্রটা কি রুট ওভার জি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মাইনাস সি তাহলে বসাও জি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মাইনাস সি ওকে আমি আবারও বলে দিই একটা বৃত্তের সমীকরণ হইতে হইলে তার ব্যাসার্ধ এবং কেন্দ্র তোমাদেরকে জানা উচিত যদি ব্যাসার্ধ আর কেন্দ্র জানা থাকে তাহলে তুমি বৃত্তের সমীকরণ মেজার করতে পারবা আমার কথা কি ক্লিয়ার তাহলে আসো আমরা কেন্দ্র দেখছি -1 -2 তাহলে বসাও -1 তার হোল স্কোয়ার প্লাস -2 তার হোল স্কোয়ার -13 am I right রুট ওভার ওকে সো একটা জিনিস চিন্তা করো এই পাশে আমরা দেখতেছি 1 প্লাস হচ্ছে 4 মাইনাস হচ্ছে 13 ওকে তাহলে আমরা দেখব কত ভাইয়া 13 থেকে 4 দ্যাট মিন্স 9 থেকে -1 তার মানে হচ্ছে -8 ওকে তার মানে ব্যাসার্ধটা হচ্ছে রুটের ভিতরে -8 দ্যাট মিন্স -8 মানে হচ্ছে অবাস্তব অথবা কাল্পনিক কি বলেছি অবাস্তব অথবা কাল্পনিক ঠিক আছে যদি এটা অবাস্তব আর কাল্পনিক হয়ে যায় ব্যাসার্ধ তাহলে তুমি কখনোই একটা বৃত্তের সমীকরণের ক্ষেত্রে কেন্দ্র আর ব্যাসার্ধ যদি তোমাকে এই একটা যে কোনো একটা কিছু যদি অবাস্তব থাকে তাহলে সেটা কখনোই বৃত্তের সমীকরণ হইতে পারে না কথাটা কি আমার বোঝা গেছে যদি বৃত্তের সমীকরণই না হয় তাহলে সেই বৃত্তের কেন্দ্র কিভাবে হবে তাই না তাহলে অ্যান্সারটা যদি কোনো সময় তোমাদেরকে থাকে অপশনে যে নান অফ দিস তাহলে অ্যান্সার হবে নান অফ দিস ওকে সকলে ক্লিয়ার আমার এই কোশ্চেনটা সকলে ক্লিয়ার কিনা একটু বলে দাও সকলে আমার এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা সকলে একটু বলে দাও আমি খুবই কষ্টে আছি ঠিক আছে ওকে বিসমিল্লাহ আমরা গলত করে দিছি ঠিক আছে আমরা হচ্ছে প্রথমে বিসমিল্লাহ গলত করে দিয়েছি তার মানে আমরা প্রথমেই হচ্ছে একটা ফলস প্রবলেম নিয়ে ডিসকাশন করেছি কি প্রবলেম নিয়ে ফলস যেটা হচ্ছে আমাদের বুয়েটের 17-18 সেশনের এই কোশ্চেনটা আসছিল এবং তারা বন্ধুদেরকে বুয়েট পরীক্ষায় বের হয়ে বলেছিল যে বন্ধু আমার এই অ্যান্সারটা হবে -1, -2 কিন্তু ভাইয়া তুমি যখন বের হয়ে তুমি বলতেছো আমি তো অ্যান্সার দিয়েছি নান অফ দিস তখন তোমার মনটা শুকনো হয়ে গেছে কিন্তু সেই বন্ধুটা বুয়েটে চান্স না পেয়ে তুমি যখন বুয়েটে চান্স পেলে তখন তোমার মনটা ভরে গেল তার মানে কে ছিল কাল্পনিক তোমার বন্ধুরা ছিল কাল্পনিক আর তুমি ছিল হচ্ছে বাস্তব তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা ফলস প্রবলেম করেছি এবং সেই ফলস প্রবলেম থেকে আমরা আসলে ব্যাসার্ধ কে মেজার করে বলতে পারি যে ব্যাসার্ধ যদি কেন্দ্র না হয় বা কেন্দ্র আর ব্যাসার্ধ যদি ঠিক না থাকে তাহলে সেটা কখনোই বৃত্ত আঁকা সম্ভব নয় বা বৃত্তের সমীকরণ মেজার করা সম্ভব নয় ঠিক আছে এবার যে বা যারা হচ্ছে সঠিক উত্তরটা দিয়েছেন তারপরে হচ্ছে আচ্ছা আরেকবার ক্লিয়ার করলে ভালো হয় চলেন আমি আরো একবার ক্লিয়ার করে দিই এখন আপনাদের মনে অনেকের কোশ্চেন থাকতে পারে ভাইয়া তাহলে কি প্রতিটা বৃত্তের কেন্দ্র মেজার করে তার ব্যাসার্ধ মেজার করে তারপর আমরা বের করব যে তার কেন্দ্র কত কোশ্চেন থাকতে পারে আমি একটা কথা বলে দেই ভর্তি পরীক্ষায় আপনার সময়টা খুব কম থাকবে বাট এমন কোনো কোশ্চেন দিবে না যে ক্ষেত্রে আপনাকে খুব সহজভাবে আপনি কেন্দ্রটা মেজার করতে পারবেন আমার কথা কি ক্লিয়ার আপনাকে কখনোই এত সুন্দর শর্টকাট মেথড দিবে না যেখানে আপনি দেখতেছেন যে 2x আর 4y আছে সো এখানে আমরা -2 দ্বারা ভাগ করে দিলেই তো আমরা কেন্দ্র পেয়ে যাচ্ছি এই কাজটা কখনোই ভর্তি পরীক্ষায় করবে না ভাইয়া যদি এই কাজটা করতো তাহলে আর সবাই চান্স পেত বাংলাদেশের সো এবার আসো তোমাদের মাধ্যমে এত প্রতিযোগিতা থাকতো না যদি এত সহজ কোশ্চেন থাকতো সো আমি বলেই দিলাম যে হচ্ছে তুমি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই যদি তোমাদের কেন্দ্র মেজার করতে বলে তাহলে কেন্দ্রটাকে আগে বের করবে সেই কেন্দ্র দিয়ে তুমি ব্যাসার্ধটা দেখবা যে ব্যাসার্ধটা আসলেই বাস্তব কিনা ঠিক আছে সো আমরা আসলে সবসময় চিন্তা করবো যে আসলে আমাদের এই কেন্দ্রটা বাস্তব কিনা এবং ব্যাসার্ধটা বাস্তব কিনা আর কেন্দ্রটা ঠিক আছে কিনা যদি ব্যাসার্ধ আর কেন্দ্র ঠিক থাকে তাহলে আমরা একটা বৃত্ত ড্র করতে পারবো ওকে সো আশা করি ওকে 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 যারা যারা করেছো সবাই ক্লিয়ার তাহলে আমি এখন একটা মুছে দিই হ্যাঁ চলো কতজন ক্লাস করতেছে কেউ একজন বলো আমি কমেন্টস তো দেখতে পারতেছি না আমি আমার লাইভ ক্লাসও দেখতে পারতেছি না ঠিক আছে ভাবছি আজকে একটা কোপায় ক্লাস নিব মনটা প্রথমেই কষ্ট হয়ে গেল যে লোড নিতেছে না এই ফোনটা অনেক আগের তো লোড নিচ্ছে না দেখি কতজন আমাদের সাথে আছো এবং কে কি বলছো ওকে ওকে ঠিক আছে ডান ওকে কতজন শেয়ার করেছো আমি একটু চেক দিই
ওকে, আমাদের সাথে অনেকেই যুক্ত আছো। চলো আমরা এবার আরো একটা কোশ্চেন দেখি। হ্যাঁ চলো, সেটা হচ্ছে প্রবলেম। ওকে, প্রবলেমটা বলতে হচ্ছে এই প্রবলেমটা করব ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল 15-16 সেশনে, মানে আমি যখন ভর্তি পরীক্ষা দিই তার আগের সেশনে এসেছিল। সো আমি এবার সেই কোশ্চেনটা একটু তোমাদেরকে দেখাই। চলো, এ এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার দেন হচ্ছে আমরা যদি বলি প্লাস 4x প্লাস 6y প্লাস 1 ইকুয়ালস টু 0। ওকে, আমি বলেছি কি যে এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2y স্কোয়ার প্লাস 4x প্লাস 6y প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা থেকে দুইটা কোশ্চেন হতে পারে। একটা হচ্ছে বৃত্ত হলে কোনটি সঠিক, ওকে। আরো একটা কোশ্চেন হতে পারে এখান থেকে, আরো একটা কি কোশ্চেন হতে পারে ভাইয়া, যে বৃত্তটির কেন্দ্র কত, ওকে। সো আমি এখানে দুইটা কোশ্চেন করতে পারি, সেটা হচ্ছে বৃত্ত হলে কোনটি সঠিক, আর এটা হচ্ছে বৃত্তটির কেন্দ্র কত। সো এবার আসো, প্রথম কোশ্চেনটাকে অ্যান্সার করবা, দেন দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার করবা। কখনোই দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার করে প্রথম কোশ্চেনের অ্যান্সার করতে যাবেন না। আমি একটু বলে নিই, আপনারা পড়েছেন এই জিনিসটা, যে আপনারা একটা জিনিস পড়েছেন। ওকে, আচ্ছা, এবার আমি একটা কথা আপনাদেরকে বলে দেই, যে আপনারা পড়েছেন যে একটা বৃত্তের ক্ষেত্রে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের যে সহগগুলো থাকবে সেগুলোকে কত ধরবেন, সমান ধরবেন অথবা 1 ধরবেন। তাহলে দেখেন তো এখানে যদি 1 ধরেন তাহলে এইটার অ্যান্সারটা কি হয়, বৃত্ত হলে কোনটা সঠিক বলছে, তাহলে বৃত্ত যদি হয় তাহলে কোনটি সঠিক, কোনো কিছু দেখবেন না, এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে, তাহলে এদের সহগ কি আছে, সমান আছে, নাই। তাহলে সমান করার জন্য কি হবে, a = 2 হইতে হবে, তাহলে a = 2 লিখবেন। তাহলে বৃত্ত হলে কোনটা সঠিক হবে ভাইয়া, অ্যান্সার হবে a = 2। সকলে ক্লিয়ার? এবার আমাকে বলেন যে এবার ক্লিয়ার কিনা। গুড, a = 2। ওকে, ডান। এবার আসেন, এবার আমি যদি আসি যে বৃত্তটির কেন্দ্র কত, এখন a = 2 তো পেয়েছেন, তাহলে এই 2টাকে এই সমীকরণে আগে বসিয়ে দিবেন। আমি কেন বলেছিলাম যে 2 নম্বর কোশ্চেন আগে করে কখনোই 1 নম্বর করতে যাবেন না, তাহলে কিন্তু সোহাগা করে দিবে আপনাকে ঢাকা ভার্সিটি। ঠিক আছে, এবার আসেন, আমরা বলেছি a = 2 করতে, তাহলে আমরা 2 মানটা বসিয়ে দেই। 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 4x প্লাস 6y প্লাস 1 = 0। এবার আমাকে বলেন এই বৃত্তটার কেন্দ্র কত, এবার আমাকে বলতে পারেন এই বৃত্তটার কেন্দ্র কত। এবার আমাকে আপনারা বলতে পারেন, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে কি, আমরা জানি জি আর এফ কে আমরা কত দ্বারা ভাগ করব, -2 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব, -2 দ্বারা ভাগ করব। তাহলে আমরা এই জায়গা থেকে তার আগে একটা জিনিস দেখি, এই জায়গা থেকে আমরা 2 দ্বারা প্রত্যেকটাকে কমন নিতে পারি, তাহলে 2 কে কমন নিয়ে যায়, তাই না। 2 কে কমন নিলে এই 2টাকে যখন রাইট সাইডে পাঠাবেন তখন ওটা 0, তাহলে আমরা 2 না লিখি, আমরা ডিরেক্টলি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, এটা ছিল কি 4x, তাহলে আমরা লিখতে পারি 2x 3y প্লাস 1 ছিল 2 দ্বারা ভাগ করলে 1/2 = 0। সকলে ক্লিয়ার? এবার আসেন, এবার আমরা একটা কাজ করতে পারি। ওকে, এখানে কোনো ভেজাল নেই, ঠিক আছে। এবার আসেন, এবার আমরা আরো একটা কাজ করতে পারি। সেটা কি করতে পারি ভাইয়া, নর্মাল একটা কথা চিন্তা করেন যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগদ্বয় কত আছে, 1 আছে, তাহলে কোনো প্রবলেম নেই। জি আর এফ নিয়ে কাজ তো, হ্যাঁ। তাহলে আসেন আমরা জি আর এফ থেকে এখান থেকে কেন্দ্রটা এবার মেজার করি। তাহলে লিখতে পারেন কেন্দ্র = কি লিখবেন, -2 আছে, তাহলে -2 দ্বারা ভাগ করে দেন, তাহলে কেন্দ্র হবে একটা -1, আর এটা 3 আছে, তাহলে 3 কে কত দ্বারা ভাগ করবেন, -2 দ্বারা, তাহলে -3/2। ওকে, আপনারা সকলে কি ক্লিয়ার? আমাকে একটু বলে দেন। তাহলে আমরা কেন্দ্রটা বের করে ফেলছি কিন্তু। এবার আপনাকে যদি বলা হয় যে এই বৃত্তের ব্যাসার্ধ কত, আরেকটা কোশ্চেন দিলাম, বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এক কোশ্চেনে সবগুলো অ্যান্সার করে দিলাম, বৃত্তের ব্যাসার্ধ। ওকে, যদি বৃত্তের ব্যাসার্ধের কথা বলা হয় তাহলে আমি আরেকবার একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। বৃত্তের ব্যাসার্ধের কথা যদি বলা হয়, আমার ফোনে খুবই ঝামেলা করছে, আমি খুবই মর্মাহত আজকের জন্য। ঠিক আছে, হ্যাঁ, অনেকে পেরে গেছেন, এই তো গুড গুড, সবাইকে গুড। এবার দেখেন, এবার আমি কি করব, বৃত্তের ব্যাসার্ধ করতে, তাহলে আপনারা লিখবেন যে ব্যাসার্ধ
ইকুয়ালস টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এম আই রাইট? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে ভাইয়া জি এর মান আমরা কত পেয়েছিলাম? -1, বসাও -1, প্লাস এফ এর মান কত পেয়েছিলাম? -3/2, তাহলে বসাও -3/2, আর সি এর মানটা কত ভাইয়া? +½ তাহলে বসান -½ ওকে। এবার এটাকে যদি বসান, যা বসাবেন তাই আসবে আমাদের ব্যাসার্ধ। সকলে ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু বলে দেন, ক্লিয়ার হলে মুছে দিব সকলে। আচ্ছা, তোমরা বলেছো যে ভাইয়া কেন্দ্রটা আরো একবার একটু বলে দেন, ঠিক আছে? আসো, কেন্দ্র জিনিসটা হচ্ছে এইখানে আমি বৃত্তের সাধারণ সমীকরণটা জানি, ঠিক আছে? বৃত্তের সাধারণ সমীকরণটা তোমরা জানো যে, আচ্ছা আমি এই সাইডটা মুছে দিই, ওকে, আমি এই সাইডটা মুছে দেই। বৃত্তের সাধারণ সমীকরণ জানো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। এখন বৃত্তের কেন্দ্র বের করার জন্য সব সময় মনে করবা এই জি আর এফ হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই জি আর এফ এর আগে যে সহগগুলো থাকবে, জি আর এফ এর আগে যে সহগগুলো থাকবে তাকে সব সময় -2 দ্বারা ভাগ করবা, -2 দ্বারা ভাগ করে দিবা। -2 দ্বারা ভাগ করে দিলে যা আসবে তাই অ্যান্সার। -2 দ্বারা ভাগ করে দিলে যা আসবে তাই অ্যান্সার। এই কোশ্চেনটা করেছিল এমডি ইয়াসিন। এমডি ইয়াসিন, আর ইউ ক্লিয়ার? এমডি ইয়াসিন, আর ইউ ক্লিয়ার? এমডি ইয়াসিন ভাইয়া, তুমি যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে ভাইয়াকে একটু বলে দাও যে ভাইয়া আমি ক্লিয়ার, ওকে? তোমাদের আমি আজকে হয়তো বা অনেকের প্রবলেমগুলো দেখতে পাচ্ছি না, কারণ আমার ফোনের খুব ঝামেলা করছে, কমেন্টস পড়তে পারছি না এইভাবে, ওকে? ঠিক আছে, তাহলে এবার আসো, ওকে। এবার এই জিনিসগুলো তোমরা ক্লিয়ার, বৃত্তের সাধারণ সমীকরণটা তোমরা সকলেই ক্লিয়ার। তাহলে এবার আমরা আসি বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেমন আমি যদি বলি বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আরও অনেক কিছু, খুলনা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটিতে অনেক কোশ্চেন এসে থাকে। আমরা সেই রিলেটেড কাজগুলো এখন করব, ঠিক আছে? ওকে ওকে, আব্দুল সালাম অ্যান্সার দিয়ে দিয়েছে যে ভাইয়া √11/4। ওকে, আমি করে দিচ্ছি √11/4। ওকে, তাহলে অ্যান্সারটাও আমি বলে দিচ্ছি। তার মানে একটা কোশ্চেন দিয়ে আমি তোমাদেরকে 3টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছি। আশা করি যে কারো কোনো প্রবলেম থাকার কথা নয়, ঠিক আছে? হ্যাঁ, এমডি ইয়াসিন ক্লিয়ার। ওকে, ডান। তাহলে চলো আমরা এবার মুছে দিই। চলো ভাইয়া, তাহলে এখন এটা মুছে দেই। ভাইয়া আমরা আরও একটা কোশ্চেন করি, ওকে? চলো আমরা আরো একটা, ভাইয়া ক্যালকুলেশনটা আবার করো। আচ্ছা, ক্যালকুলেশনটা হয়তো বা √11/4 নাও আসতে পারে, অন্য কিছু আসতে পারে, আমি করি নাই, তোমরা করে নিবা। ব্যাসার্ধ জিনিসটা একদমই ইজি, ওকে? এবার আসো, এবার আমরা একটা কাজ করতে পারি, সেটা বলতে পারো যে আমরা বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন প্রবলেম ফেস করি। যে একটা কোশ্চেন দেওয়া থাকলো যে এখানে কে এর মান কত হলে এটা একটা বৃত্তের সমীকরণ হবে, ঠিক না? তাহলে আমরা সেই প্রবলেমগুলো একটু দেখি। চলো, কে এর মান কত হলে, কে এর মান কত হলে, সবাই একটু লিখে নি, হ্যাঁ? কে এর মান কত হলে, কোশ্চেনটা ছিল হচ্ছে x - y তার হোল স্কোয়ার, x - y তার হোল স্কোয়ার, দেন হচ্ছে প্লাস কে ইন্টু x - 1 প্লাস কে ইন্টু x - 1 ইন্টু y - 1 ইন্টু y - 1 ইকুয়ালস টু 0। ওকে, আমি একটু বলতেছি কে এর মান কত হলে এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, এই সমীকরণটা, আচ্ছা আমি আর একবার একটু দেখি কে কি বলছো। এবার দেখো কি বলেছি, x - y তার হোল স্কোয়ার কে প্লাস কে ইন্টু x - 1 y - 1 ইকুয়ালস টু 0। ওকে, সো এই টাইপের কথাগুলো আমি বলে দিলাম যে এই সমীকরণটি একটু লিখে নাও। এই সমীকরণটি, এটা শর্টকাটে শেখাবো। এই সমীকরণটি, ঠিক আছে, একটি বৃত্ত নির্দেশ করবে। আমি যে একটু আগে বললাম একটি বৃত্ত নির্দেশ করবে। ওকে, সো আমি আপনাদের জন্য যেটা বলেছি যে কে এর মান কত হলে x - y তার হোল স্কোয়ার প্লাস কে ইন্টু x - 1 y - 1 ইকুয়ালস টু 0 সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করবে, তাই তো? তাহলে চলেন আমরা কত কি হচ্ছে সেই জিনিসগুলো একটু দেখি।
ওকে চলো, কতজন আসো এখন? 60। ওকে ঠিক আছে। দেখো সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করবে, সো আমরা সলভে চলে যাই। কারো কোনো প্রবলেম থাকলে কমেন্টস করে রাখো, আমি সবার কমেন্টসের রিপ্লাই দিব। সো দেখো সমীকরণটি বৃত্ত নির্দেশ করবে, তার আগে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এই পুরো সমীকরণটা লিখি। আসো, x মাইনাস ওয়াই শর্টকাটে শিখাবো, k ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0। ওকে, এখানে k টা কার সাথে গুণ আছে? এই দুইটার এর সাথে গুণ আছে, আর x মাইনাস ওয়াই দ্যাট মিনস a মাইনাস b তার হোল স্কোয়ার, ঠিক কি না? তাহলে একটু লিখে ফেলো তো, x স্কোয়ার প্লাস আমরা লিখতে পারি, আমি একটু সরাসরি লিখি, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আমরা লিখি যে k মাইনাস 2, আমরা এই সাইড থেকে একটা জিনিস লিখতে পারি যে মাইনাস 2xy মাইনাস 2xy। ওকে, তারপর আমরা লিখতে পারি প্লাস, তারপর আমরা লিখতে পারি যে প্লাস k এর সাথে x মাইনাস 1 গুণ করতে হবে, ঠিক না? তাহলে তোমরা একটু গুণ করে দাও, যে k কে আগে রেখে দাও, x এর সাথে এটাকে গুণ করো, তাহলে হয় xy মাইনাস x, তারপর হচ্ছে মাইনাস y, তারপর হচ্ছে হলো মাইনাস মাইনাসে প্লাস প্লাস 1। ওকে, দ্যাট ইজ ইকুয়াল। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস k এর সাথে xy, তাহলে গুণ করো kxy মাইনাস kx মাইনাস kx মাইনাস কি হয় ভাইয়া? kx, তাই তো? এই সাইডটাতে আমরা আরো শর্টকাট করতে পারি মনে হচ্ছে। ওকে চলো আমরা আরো একটু শর্টকাট করি, সেটা হচ্ছে ওকে আব্দুল সালাম বলেই দিছে যে ভাইয়া k ইকুয়ালস টু 2 হবে। আচ্ছা আমি আরো একটু শর্টকাট করে দিই। দেখো এখানে বলেছি মাইনাস 2xy, তাই তো? তাহলে এই জায়গাটাতে আমরা মাইনাস 2xy আর না নিই, আমরা আরো কাজ করতে পারি, সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস k মাইনাস 2 ওকে, k মাইনাস 2 xy, কি বলেছি? xy মাইনাস, এবার আবার মাইনাস আসে, তাই তো? তাহলে আবার যদি মাইনাস আসে তাহলে k ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে আমি এই পর্যন্ত আপনাদেরকে করে দিলাম। এখন আমি আপনাদেরকে একটা শর্ট টেকনিক শিখিয়ে দিই, সেটা হচ্ছে আপনি সবসময় খেয়াল করবেন এই টাইপের ম্যাথগুলোতে এক্স ওয়াই সম্মিলিত কোনো পদ আছে কিনা সামনে। এক্স ওয়াই সম্মিলিত যে পদগুলো সামনে থাকবে এক্স ওয়াই এর সাথে, এক্স ওয়াইকে সবসময় এক্স ওয়াই বাদে তার সাথে যে কোনো কিছু থাকলে সেটা ইকুয়ালস টু 0 বসাবেন। তাহলে এক্স ওয়াই এর আগে কি আছে? k মাইনাস 2, তাহলে তার সাথে কি বসাবেন? 0। তাহলে এখানে k এর মান একদমই ইজিলি বের করতে পারবেন, দ্যাট মিনস k ইকুয়ালস টু 2। এটা সবসময় শর্টকাটে মনে রাখবেন যে এক্স ওয়াই সম্মিলিত কোনো পদ অনুপস্থিত রাখতে হবে। কি রাখতে হবে ভাইয়া? অনুপস্থিত রাখতে হবে, মানে এই জিনিসগুলো আমরা রাখতে পারবো না, ঠিক আছে? সো আশা করি সকলে ক্লিয়ার। দেন আমি আরো একটু যাব কিছু, সবাই যদি ক্লিয়ার হয়ে থাকেন একটু বলবেন যে ক্লিয়ার। সবাই যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে একটু বলবেন যে ভাইয়া ক্লিয়ার। ওকে, আমি খুবই হতাশ, কারণ হচ্ছে কি জানো হতাশ কেন? সেটা হচ্ছে আমি ফোন দিয়ে দেখতে পারতেছি না, আমি বারবার পিছনে যাচ্ছি, বারবার পিছনে যেয়ে তোমাদেরকে দেখতেছি যে আসলে কে কি কমেন্টস করতেছে, ঠিক আছে? সো ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, আসো। ওকে ভাইয়া সকলে ক্লিয়ার? ওকে ডান। তাহলে আমরা এটা মুছে দিই। হ্যাঁ, সকলে ক্লিয়ার। কে এর মান কত হলে বৃত্তের সমীকরণ হবে? তাহলে কে ইকুয়ালস টু 2। এই টাইপের ম্যাথগুলোতে আপনারা সবসময় খেয়াল করবেন এক্স ওয়াই সম্মিলিত কোনো পদ আছে কিনা। যদি এক্স ওয়াই সম্মিলিত মাল্টিপ্লাই আকারে এক্স ওয়াই কোনো পদ থাকে এক্স ওয়াই এর সামনে যদি আপনার এখানে থাকে যে কে মাইনাস 4ও থাকে বা কে প্লাস 4 থাকে, তাহলে কে এর মান হবে কত? -4। তাহলে কে এর মান যদি -4 হয়ে যায় তাহলে ওইটাই হবে আমাদের বৃত্তের সমীকরণ। এই টাইপের ম্যাথগুলো আপনাদের, এই টাইপের ম্যাথগুলো আমি একটু বলে দেই, এই টাইপের হ্যাঁ এক্স ওয়াই এর সহগগুলো আমরা সবসময় 0 করে নেব। আমি একটু বলে নেই, এই টাইপের ম্যাথগুলো বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটিতে হিউজ পরিমাণে আসবে। আপনারা যারা এবার এইচএসসি ক্যান্ডিডেট যদি কথাগুলো মিলাইতে পারেন তাহলে বুঝবেন যে হিউজ পরিমাণে কোশ্চেন আসবে, ঠিক আছে? এবার আসেন, এবার আপনাদের জন্য কিছু কথা বলি, সেটা হচ্ছে
যে একটি বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে, এই টাইপের কিছু ম্যাথ আছে, ঠিক আছে। আমরা তার আগে হচ্ছে আপনাকে কিছু বলে দেই যে যদি ধরেন যে উভয় অক্ষকে স্পর্শ করছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, তাই না? তাহলে দেখেন, একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করলে তার একটা শর্ত রয়েছে, সেই শর্তটা আমরা আসলে মেনে নিব। সেই শর্তটা যদি, আচ্ছা শর্টকাটটা আরেকবার বলেন ভাইয়া। ওকে, আমি আবার বলে দিচ্ছি, এক্স ওয়াই, যদি এক্স ওয়াই সম্মিলিত কোনো পথ থাকে, তার আগে যেই সহগ তাকে 0 ধরে নেবেন, তাকে 0 ধরে নেবেন। তাহলে আগে যদি k -4 or k -10 or k +10 এনিথিং এলস যাই থাকুক না কেন, সেইটাকে আপনি 0 ধরবেন। তাহলে k -10 = 0, দ্যাট মিনস k এর মান পেয়ে যাবেন 10। এটাই হচ্ছে আপনাদের শর্টকাট, ওই বড় করে করার দরকার নেই। তো সকলে ক্লিয়ার? ওকে, আচ্ছা তাকিয়া আফরিন বলেছে যদি না থাকে, এই কে এর মান বের করার জন্য দুনিয়ায় যত ম্যাথ আছে সবগুলাতে এক্স ওয়াই সম্মিলিত পদ থাকে, ঠিক আছে। বৃত্তের যতগুলো কে এর মান বের করতে বলবে সবগুলাতে এক্স ওয়াই সম্মিলিত পদ থাকবে। সবাই ক্লিয়ার? না আজকে ওকে ঠিক আছে। আর কারো কোনো প্রবলেম আছে? আমি কমেন্টসগুলো ওইভাবে দেখতেও পাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে একটু বলতেছি যদি এক্স ওয়াই না থাকে। আমি তো বলে দিলাম যে এই টাইপের ম্যাথগুলোতে কখনোই এক্স ওয়াই ছাড়া কে এর মান বের করতে বলবে না। সো আসো, ওকে আমার মনে হচ্ছে যে অল ক্লিয়ার। ওকে, ফারহানা রাব্বি বলেছে অল ক্লিয়ার। চলো, একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে, আমরা এরকম টাইপের একটা ম্যাথ দেখি। চলো, শর্তটা হচ্ছে উভয় অক্ষকে স্পর্শ করে, উভয় অক্ষকে স্পর্শ করে। ওকে, স্পর্শ করে, ছেদ না, স্পর্শ করে। আচ্ছা, দ্যাট মিনস লাইক ধরে নাও এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তটা এইখান থেকে এইখানে যাচ্ছে এক্স অ্যাক্সিস, আর এটা ওয়াই অ্যাক্সিসকেও কি করতেছে, স্পর্শ করতেছে। তার মানে একটা বৃত্ত উভয় অক্ষ মানে এক্স অ্যাক্সিসকেও স্পর্শ করতে পারে, ওয়াই অ্যাক্সিসকেও স্পর্শ করতে পারে। সো আমার একটা কোশ্চেন হইতেই পারে না যে একটা সমীকরণ দিয়ে দিল এই বৃত্তটা যে এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত, এরকম কোশ্চেন দিতে পারে। একটা সমীকরণ দিয়ে দিল বৃত্তের, তোমাকে বলতে পারি যে এই বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করলে অথবা এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত। তোমরা কি পারবা? আমাকে এতটুকু একটু বলো, তোমরা কি পারবে এই জিনিসটা করতে? আমাকে জাস্ট এতটুকু একটু বলো যে তোমরা পারবে কিনা। ওকে, এবার চলো আমি একটু দেখি, আসো। সেটা হচ্ছে আমি তোমাদেরকে এই টাইপের ম্যাথগুলো একটু শর্টকাটে শিখাবো। হ্যাঁ, যারা আছো তাদেরকে আমি একটু শর্টকাটে শিখাবো। আসো, সেটা হচ্ছে উভয় অক্ষকে স্পর্শ করে, তাই না? উভয় অক্ষকে স্পর্শ করে কি টাইপের ম্যাথ দিলেন? মজা নাই, কিছু নাই, আসো প্রবলেম। ওকে, প্রবলেমটা হচ্ছে আমি একটা সমীকরণ নেব। কার সমীকরণ নেব? বৃত্তের সমীকরণ নেব, x² + y², তাই না? দেন হচ্ছে -2x - 4y, -2x - 4y, ওকে, -2x - 4y + c = 0, + c = 0। বৃত্তটি 1 নাম্বার দেন x অক্ষকে স্পর্শ করলে, x অক্ষকে স্পর্শ করলে কি বলেছি, x অক্ষকে স্পর্শ করলে c এর মান কত, c এর মান কত, এবং এবং আরো একটা লেজ লাগাই দিই। চলো, স্পর্শ বিন্দু কত, কি বলেছি, স্পর্শ বিন্দু কত। ওকে, সো স্পর্শ বিন্দু কত সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু কাজ করি। আমি বলেছি x² + y² - 2x - 4y + c = 0। বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে c এর মান কত এবং স্পর্শ বিন্দুটাও আমাদেরকে বের করতে বলছে। am I রাইট? যদি এই টাইপের ওকে, যদি এই টাইপের কোশ্চেনগুলো থেকে থাকে তাহলে আমরা কিভাবে খুব দ্রুত সলভ করতে পারবো সেটা দেখাই। আসেন সলভ। ওকে, সলভ। আচ্ছা, আমি একটু বলে দিই, সলভ যদি হয় তাহলে আমরা সলভটা করতে পারি। আমরা জানি যে স্পর্শ করলে, উভয় অক্ষকে স্পর্শ করলে একটা থিওরি রয়েছে, সেটা হচ্ছে g² = c, g² = c, আরেকটা রয়েছে f² = c। দ্যাট মিনস আপনারা সরাসরি লিখতে পারেন
যে আপনারা সরাসরি লিখতে পারেন এরকম টাইপের যে জি স্কোয়ার ইকুয়ালস টু এফ স্কোয়ার ইকুয়ালস টু সি। যদি এই শর্ত মানে তাহলে তারা পরস্পরকে স্পর্শ করবে। তার মানে কি দুইটা স্পর্শক, তার মানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুইটাকেই তারা স্পর্শ করতে পারবে। সো এই শর্তটা আপনারা অবশ্যই মানবেন। যদি এই শর্ত না মানে তাহলে কখনোই হবে না। আমি আবার বলে দিচ্ছি, এই শর্তটা যদি না হয় তাহলে কখনোই পসিবল না। তাহলে আমাদেরকে বলেছে এক্স অক্ষকে স্পর্শ করলে, তাহলে এক্স মানে কি জি স্কোয়ার, তাহলে লেখেন জি স্কোয়ার ইকুয়ালস টু জি স্কোয়ারের মান কত, এখানে -2 আছে। জি স্কোয়ারের মান কত, -2 আছে, তাহলে বসাও -2। তাহলে -2 মানে কি, -2 কে তুমি যদি 2 দ্বারা -2 দ্বারা ভাগ করে দাও তাহলে কত থাকে 1। তাহলে 1 দ্বারা যদি ভাগ করে দাও তাহলে জি স্কোয়ারের মান দেখতেছো যে কত, জি স্কোয়ারের মান তুমি পাবা হচ্ছে, আমরা যদি চিন্তা করি যে জি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে সি, তাহলে জি স্কোয়ারের মান আমরা দেখতেছি 1, তাহলে 1 ইকুয়ালস টু সি, তাহলে সি এর মান 1। সকলে ক্লিয়ার? এক কথায় প্রকাশ করে দিছি যে জি স্কোয়ার ইকুয়ালস টু এফ স্কোয়ার ইকুয়ালস টু সি, এই শর্তটা আপনাকে মানতে হবে। আমাকে বলছে সি এর মান বের করতে হবে, তাহলে আমি জানি এখানে শর্ত জি স্কোয়ার ইকুয়ালস টু সি, তাহলে জি স্কোয়ার আছে, তাহলে জি স্কোয়ারের মান কত, -2 আছে এখানে, তাহলে -2 দ্বারা ভাগ করেন, -2 দ্বারা ভাগ করলে হবে 1, তাহলে জি এর মান কত 1, তাহলে 1 কে স্কোয়ার করলে কি হয় ভাই 1ই হয়, এই জন্য আমি আর স্কোয়ার দেই নাই। তাহলে 1 ইকুয়ালস টু সি, তাহলে সি এর মান 1। সকলে ক্লিয়ার কিনা একটু বলেন, সকলে ক্লিয়ার কিনা এবার বলেন, সকলে ক্লিয়ার কিনা? আচ্ছা, অনেকে আমাদের সাথে ক্লিয়ার হয়ে গেছো। সো তোমরা যদি ক্লিয়ার বলে থাকো তাহলে হচ্ছে আমি মুছে দিব। এবং অবশ্যই এতজন ক্লাস করতেছো, বাট ক্লাসটা হ্যাঁ আমি করার আগে পোলাবানগুলো সলভ করে দিছে। এবার আসো স্পর্শ বিন্দু। আমি বলেছি স্পর্শ বিন্দু কি হবে সেটা বের করো। ওকে আসো, এই পোলাবানগুলো ট্যালেন্ট, যেটি আগে আগে করে এটি ট্যালেন্ট, ওভার ট্যালেন্টেড এগুলা। আচ্ছা আসো, আমি পিছায় আছি। আচ্ছা স্নিগ্ধা দিতে কি প্রবলেম হচ্ছে? এই স্নিগ্ধা তোমার কি প্রবলেম হচ্ছে? আসো আমি এবার ইয়াতে যাব, সলভে যাব, ঠিক আছে? সলভ বলেছি সি এর মান কত, সি এর মান বের করছি, স্পর্শ বিন্দু কত। ওকে তাহলে আমি বলেছি স্পর্শ বিন্দু কত, তাহলে স্পর্শ বিন্দুতে আপনারা একটু লিখে নেবেন, স্পর্শ বিন্দুতে কার দিকে যাচ্ছে ভাইয়া? আমি বলেছিলাম এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে এক্স অক্ষ স্পর্শ বিন্দুতে y ইকুয়ালস টু 0। এটা আপনারা জানেন যে এক্স এক্সিসের দিকে y এর ভ্যালু 0, এক্স এক্সিসের দিকে y এর ভ্যালু 0, তার মানে x, 0, আর y এক্সিসের দিকে x এক্সিসের 0 ভ্যালু, ঠিক কি না? এটা তো জানেন, তো আমি সেটাই লিখলাম স্পর্শ বিন্দুতে y ইকুয়ালস টু 0। এই জিনিসগুলো আপনারা সকলেই জানেন, সো আমি এটা আর কমপ্লিকেটেড করব না। অ্যাডমিশন যারা আছেন তারা এই জিনিসগুলো জানেন। সো এবার আমি আর একবার একটু বলে দিব, সেটা হচ্ছে স্পর্শ বিন্দুতে y ইকুয়ালস টু 0, এই জিনিসটা আপনারা জানেন। সো এখন আমাদেরকে একটা সমীকরণ দেয়া আছে। আরে ভাই সমীকরণটা তো বিশাল সমীকরণ দেয়া, তাহলে কি করা যায়? কোনো কাজ করা যায় কি? কোনো কাজ করা যায়? তাহলে করা যায়, দেখো এক্স স্কোয়ার, কারণ কি আমরা বলেছি y ইকুয়ালস টু 0, তাহলে y সম্মিলিত যতগুলো পদ থাকবে তাহলে সেগুলো 0, এগুলো কোনো কাজ নাই। তাহলে y বাদে যা আছে সেগুলো নেন না, x স্কোয়ার -2x প্লাস c ইকুয়ালস টু 0। এখন c এর মান আপনারা জানেন, জানেন কি না এইটুকু বলেন আপনারা? c এর মানটা আপনারা জানেন যে x স্কোয়ার -2x প্লাস 1 ইকুয়ালস টু 0, এই জিনিসটা আপনারা সকলে জানেন। সো এই জায়গা থেকে আপনারা একটা কথা লিখতেই পারেন যে x - 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে x এর মান কত? তাহলে x এর মান কত হচ্ছে? তাহলে এখানে x এর মান কত হচ্ছে? তাহলে লিখে ফেলেন x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু 1। কারো কোনো সমস্যা আছে? তাহলে স্পর্শ বিন্দু কত? স্পর্শ বিন্দু কত বাচ্চারা বলো? 1,0। সকলে ক্লিয়ার? কোশ্চেন ক্লিয়ার? আচ্ছা আকরাম হোসেন বলেছো ভাইয়া ক্যামেরাটা ঠিক করেন। আচ্ছা ভাইয়া আমি ক্যামেরাটা ঠিক করে দিচ্ছি, এবার ক্লিয়ার হয়তো বা। ওকে ওকে ডান। ওকে এবার দেখো আমি বলেছি যে স্পর্শ বিন্দু হচ্ছে 1,0, দ্যাট মিন্স আমি স্পর্শ বিন্দু বলেছিলাম এক্স অক্ষকে। আচ্ছা এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে ভাইয়া এক্স অক্ষ না y অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কি হবে? তাহলে এখানে লিখবেন x ইকুয়ালস টু 0, তাহলে x সম্মিলিত যেগুলো থাকবে সেগুলো কেটে দিবেন, তাহলে লিখবেন এখানে y স্কয়ার -4y, তারপরে লিখবেন প্লাস c ইকুয়ালস টু 0।
সো এই জায়গাটাতে আমি মুছে দেই, যদি ওয়াই এক্সিসে স্পর্শ করে তাহলে এই জায়গার মানটা কি হবে? নর্মাল চিন্তা করেন যে ওয়াই আর আছে 4y প্লাস সি, তাহলে এখানে একটা কাজ করবেন যে ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 1 ইকুয়ালস টু 0। সো এখান থেকে y এর যে ভ্যালুটা পাবেন সেটাই হয়ে যাবে স্পর্শবিন্দু। সকলে ক্লিয়ার কিনা একবার বলে দেন, সকলে এবার ক্লিয়ার কিনা বলে দেন। কারো কোনো কমপ্লেইন আছে? কারো কোনো কমপ্লেইন আছে? ইয়েস, জেরিন বলে দিয়েছে ভাইয়া স্পর্শবিন্দু যদি y এক্সিসে বলি তাহলে হবে 2,0। গুড জেরিন, শাবাশ। এবার দেখো তাহলে আমরা এই জিনিসগুলো একটু মুছে দিই। হ্যাঁ, আমরা এর পরের টপিকে চলে যাব। সেই টপিকগুলো হচ্ছে, আচ্ছা ওইটা হচ্ছে 2,0 হবে না, ওইটা 0,2 হবে জেরিন, কারণ y এক্সিসে বলেছি, তার মানে x এর ভ্যালু 0, y এর ভ্যালু 2। সবাই এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। আপনাদের কাছে আমি কিছু জিনিস একটু বলে দেই, সেটা হচ্ছে মাঝে মধ্যে আমাদের কিছু ফিগার এসে থাকে, ঠিক আছে? আমাদের কিছু ফিগার এসে থাকে, সেই ফিগারগুলো হচ্ছে আমি একটু বলে দিই। আসো মুছে দিচ্ছি ভাইয়া। আজকে আসলে বেশি পড়ানোর জন্য আসি নাই, কারণ হুট করে আসা এবং হুট করে হচ্ছে হলো ক্লাস নেওয়া। এখন আবার ভাইয়া দৌড় দিব। সো দেখো, এটা বলেছি আমি বৃত্ত অ্যান্ড কনিকের কথা, তাই তো? বৃত্ত এবং কনিক যা আছে, যত সম্মিলিত যা আছে আমি পড়াবো এবং হচ্ছে তোমাদের বাবলি আপু পড়াবে। সো এই জিনিসগুলো নিয়ে কমপ্লেন থাকার কোনো কারণ নেই। বৃত্ত একদম পুরো বাঘা বাঘা ম্যাথ আছে, বাঘা বাঘা ম্যাথ শেষ করে দিব, কোনো সমস্যা নেই। যত ম্যাথ আছে সব শেষ করে দিব। আচ্ছা, অনুপম রায় বলেছেন যে আর একবার। ওকে ভাইয়া, আর একবার বলতে বলেছেন যদি এক্স এক্সিস বলা হয় তাহলে সেটা হবে x, 0, তাহলে y এর ভ্যালু সবসময় 0। যদি y এক্সিস কথা বলা হয় তাহলে x এক্সিস 0, y এর মান থাকবে। এই জিনিসগুলো মনে রাখবেন। যদি x এক্সিস বলা হয় উপরে যে সমীকরণটা থাকবে তার সাথে যে x সম্মিলিত যতগুলো পদ থাকবে সেগুলোকে 0 মানে 0 হয়ে যাবে, তাই না? কারণ কি ভাইয়া, আমাদের তো y এর ভ্যালু 0, x এক্সিসে, আবার y এক্সিসে হচ্ছে x এর ভ্যালু, তো যখন y তে ধরবেন তখন হচ্ছে হলো ওই কাজটা হয়ে যাবে। সো এই জিনিসগুলো আপনারা করবেন এবং হচ্ছে এগুলো নিয়ে কারো কোনো কমপ্লেইন থাকার কথা না। না, c = 1 তো ধরে নিনি ভাইয়া, c = 1 তো আমরা বের করে নিয়েছি, স্পর্শবিদ ইয়াটা আমরা বের করে নিয়েছি না, সি এর মানটা আমরা বের করে নিয়েছি না। সি এর মান 1 যে আমরা ওটা ধরে নিই, তো আমরা তার আগের কোশ্চেনে তো সি এর মানটা বের করে নিয়েছি। আচ্ছা, এবার আসেন, এবার কার কি প্রবলেম এবার আপনারা একটু বলেন। ওকে, আসো দেখি আমরা এবার দেখব দুইটা বৃত্তের পারস্পরিক অবস্থান। হ্যাঁ, ক্লাস ডিলেট হবে, আজকে ক্লাসটা ডিলেট হবে, ঠিক আছে? দুইটি বৃত্তের পারস্পরিক অবস্থান, কি বলেছি? পারস্পরিক অবস্থান। ওকে, পারস্পরিক অবস্থান। ওকে, সো আপনারা এবার আপনারা অ্যান্সার দিবেন, ঠিক আছে? আপনারা আমাকে একটু বলেন যে ভাইয়া আমিনুল বলো, হ্যাঁ তোমার তো সামনে পরীক্ষা, এই দুইটা বৃত্তের স্পর্শক কয়টা? যারা পারো তারা বলবা না, যারা পারো না তারা বলবা। আমাকে বলো যে এই দুইটা বৃত্তের স্পর্শক কয়টা, আমাকে বলে দাও। আমিনুল বলে দাও, এই দুইটা বৃত্তের স্পর্শক কয়টা? আচ্ছা, এমডি ইয়াসিন বলেছে যে 5 তারিখ থেকে কি ক্লাস সেম টাইমে হবে কিনা, তোমাদের রুটিনটা দেওয়া হবে, তোমাদের রুটিনটা দেওয়া হবে 5 তারিখ থেকে, ঠিক আছে? 5 তারিখে যে আমরা ফ্রি কোর্সটা রানিং করেছিলাম ম্যাথসের। আরেকবার একটু বলে, অনেকে হয়তো বা জয়েন নাই, আমরা হচ্ছে আগামী এই মাসের 5 তারিখ থেকে ফ্রি ম্যাথ কোর্সটা লঞ্চ করতে যাচ্ছি এবং আমাদের রুটিনে কাজ চলছে। সো 5 তারিখ থেকে আমরা একটা সেট আপ, এই টাইমে হবে না, এই টাইমে আমাদের একাডেমিক প্লাস হচ্ছে অ্যাডমিশনের রেগুলার যে ক্লাসগুলো সেগুলো চলে। আমরা ম্যাথটা টোটালি আলাদা করেছি এবং এই ম্যাথটা হয়তো বা সকালে যাবে, না হয় দুপুরে যাবে। সো আমরা আমাদের সময় মতো আপনাদেরকে জানিয়ে দিব। যারা এখনো 30 জন বন্ধুদেরকে ইনভাইট করে তার এসএস আমাদের পেজে দেননি, তারা দিয়ে দিতে পারেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। এই ফ্রি ম্যাথ কোর্স জাস্ট আমরা 2.5 মাসের টার্গেট নিয়েছি, 2.5 মাসে আমরা শেষ করে দিব ম্যাথ কোর্সটি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাসফিয়া তিশা বলেছো 3টি, বাকি সবাই বলেছো 1টি। আসলে অ্যান্সার হবে 3টি। এই সাইডে একটা, এই সাইডে একটা। এই বৃত্ত দুইটা ছেদ করে নাই, স্পর্শ করেছে।
তাহলে স্পর্শকের এইদিকে একটা, ইন টোটাল স্পর্শক হচ্ছে 3টা। সকলে ক্লিয়ার? এই টাইপের ম্যাথ আছে, আমিনুল বলো যে ক্লিয়ার কিনা। হ্যাঁ, হাসনাত বলেছে 3টা। ওকে, ডান। তাহলে এটা 3টা কিভাবে হচ্ছে সেই জিনিসগুলো আমরা একটু দেখতে পারি, তাই না? সেই জিনিসগুলো আমরা একটু দেখতে পারি। আচ্ছা ভাইয়া, এটা সার্কেল 1, এটা সার্কেল 2, তাহলে এটার কেন্দ্র ধরে নাও C1 C2, এটার ব্যাসার্ধ এই পর্যন্ত, এইটার ব্যাসার্ধ এই পর্যন্ত, তাহলে এটাকে ধরে নাও R1, এটাকে ধরে নাও R2। এখন এই 3টা স্পর্শক কিভাবে হয় সেই জিনিসগুলো আমরা এবার দেখাবো। এই টাইপের কোশ্চেনে ঢাকা ইউনিভার্সিটি প্রতি বছর একটা করে দিয়ে থাকে, ঠিক আছে, বৃত্ত থেকে, যে এখানের স্পর্শক কয়টা, বা এটা কিভাবে হচ্ছে, এটা যদি এটা হয় তাহলে এটা কন্ডিশন কি হবে, বা এটা শর্ত কি। আমিনুল আমি আবারও বলতেছি, স্নিগ্ধা আমি আবারও বলতেছি, তোরা যারা এই ক্যান্ডিডেট আছিস, মানে অ্যাডমিশন ক্যান্ডিডেট আছিস, তাদের জন্য হচ্ছে এই রিলেটেড ম্যাথগুলো বৃত্তের খুবই ইম্পর্টেন্ট। সো আমি একটু বলে দিই যে এই টাইপের ম্যাথগুলোতে স্পর্শক কয়টা, এগুলো কিভাবে বের করতে হয় সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখ, C1 C2 দুইটা কি স্পর্শ করছে, তাহলে C1 C2 লিখছিস ইকুয়ালস টু, আমি স্পর্শ করতেছি তার মানে কি ব্যাসার্ধ দুটোর যোগফল, তাহলে লেখ R1 প্লাস R2। তাহলে দেখ তো 3টা কিভাবে হচ্ছে ভাইয়া, স্পর্শ যে 3টা এটা বুঝাই যায়, সেটা হচ্ছে R এর নিচে 1, R এর নিচে 2, তাহলে 2 প্লাস 1, দ্যাট মিনস 3টা। ওকে, তাহলে স্পর্শক কয়টা হচ্ছে 3টা। এই কন্ডিশনটাই তোকে 4টা ভাবে দিবে, 4টা ভাবে ইয়াতে দিবে, এইভাবে দিবে ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউতে, যে C1 C2 is greater than R1 plus R2, দেন হচ্ছে দিবে C1 C2 less than R1 difference R2, দেন দিবে যে C1 C2, ওকে, C1 C2 C1 C2 এভাবে দিতে পারে যে ইকুয়ালস টু R1 প্লাস R2, দেন দিতে পারে নান অফ দিস। এই টাইপের কোশ্চেন আসে কিনা আমাকে একটু বলবেন আপনারা। এইখান থেকে আপনারা কোশ্চেন পাবেন মাস্ট, ঠিক আছে, এখান থেকে আপনারা কোশ্চেন পাবেন মাস্ট। যারা অ্যাডমিশন আছেন ওকে, এবার দেখেন আমি বলেছি এই টাইপের ম্যাথগুলো আপনাদের অ্যাডমিশনে প্রচুর পরিমাণে আসবে এবং এই শর্তগুলো দিয়ে থাকবে, কিন্তু এই শর্তগুলো আপনাকে মেনে নিয়ে করতে হবে। যে দেখেন আর এর নিচে 1 আছে, আর এর নিচে 2 আছে, তাহলে 2 + 1 দ্যাট মিনস 3। তাহলে এই বৃত্তের মানে একটা বৃত্ত যদি আরেকটা বৃত্তকে স্পর্শ করে, এটা কি বলেছি, একটি বৃত্ত আরেকটি বৃত্তকে স্পর্শ করলে তার স্পর্শক হবে 3টি। এটা একটু সবাই লিখে রাখেন, একটি বৃত্ত আরেকটি বৃত্তকে স্পর্শ করলে তার ইয়া হবে। ওকে ওকে, ঠিক আছে। সো এই টাইপের ম্যাথগুলো করবেন। এবার আসেন আরো একটা জিনিস দেখাই, আজকে বৃত্তের পারস্পরিক অবস্থান দেখাবো, দুইটা বৃত্তের পারস্পরিক অবস্থানই দেখাবো। আসো, ওকে, সবাই একটু লিখে নাও। হ্যাঁ ভাইয়া, সবাই একটু লিখে নাও, দেখি কতজন আসছো আমাদের সাথে। ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে আরো কিছু জিনিস টপিকে যাই। সেটা হচ্ছে নর্মাল, ধরে নাও যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে তারা দূরে যা, ঠিক আছে, যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাই তারা থাকতে পারিস। এবার দেখ, সেটা হচ্ছে এই একটা বৃত্ত, একটা ঘোড়ার ডিম আঁকছি ভাইয়া, তাই না? একটা বৃত্ত মানে তুমি কি করছো, তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ডকে তোমার মনের মধ্যে নিয়ে নিছো, তার মানে আমিও কি করছি, এই বৃত্তের মনের মধ্যে তার গার্লফ্রেন্ডকে এঁকে দিছি। সকালে ক্লিয়ার? আমরা কি করছি, আমরাও না ক্লাস 12টা পর্যন্ত রাখবো না, আমি ডিলিট করে দিব, আমার কোনো ক্লাস থাকে না। আমাদের অ্যাডমিন প্যানেল সাথে সাথে আমি হচ্ছে সেভ করে দিব, আমি আর ডিলিট মানে আমি এই ক্লাসটা দিব না, শেয়ার করব না, আমি সেভ করে রেখে ইউটিউবে আপলোড দিয়ে দিব আমাদের। দেখো এটা হচ্ছে আমি কি বলেছি, একটা বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ড, ঠিক আছে, একটা বয়ফ্রেন্ড আর হচ্ছে একটা গার্লফ্রেন্ড। ওকে, এটা হচ্ছে একটা ঘোড়ার ডিম, দেখো তো একটা ঘোড়ার ডিমের মতোই সাইজ হয়েছে। তাহলে এই ঘোড়ার ডিমের মধ্যে আর একটা ঘোড়ার ডিম আঁকে দিছি। তাহলে এখন দেখো তো ভাইয়া, এই বৃত্তের একটা কেন্দ্র আর এই বৃত্তের একটা কেন্দ্র, দুই পাশে দুইটা কেন্দ্র থাকে। আমাকে তার আগে একটু বলেন এইটার স্পর্শক কয়টা? আমিনুল বলো। আচ্ছা, লোডিং হচ্ছে কারো। ওকে, আমি আর একটু বলে দিই তোমাদের যে
আমি বলতেছি যে এই স্পর্শ মানে এই বিন্দুটার একটা বিন্দুর মধ্যে আরেকটা বিন্দু অন্তরের অন্তঃস্থলে আছে, তাহলে এটার স্পর্শক কয়টা? আমাকে জাস্ট স্পর্শকটা বলেন আপনারা, দেখি আপনারা কি বলতে পারেন। স্পর্শকটা বলেন। হ্যাঁ, যারা এক বলতেছেন আরেকবার বুঝাই দেন, আমি আরেকবার বুঝাই দিচ্ছি। ধরে নাও এই একটা হচ্ছে বৃত্ত, ওকে, এই বৃত্তের অন্তরের অন্তঃস্থলে আরো একটি বৃত্ত রয়েছে, আরো একটি বৃত্ত রয়েছে। তাহলে এই যে অন্তরের অন্তঃস্থলে যে একটা বৃত্ত রয়েছে, তাহলে এইটার পারস্পরিক অবস্থান, এই দুইটা বৃত্তের পারস্পরিক অবস্থানে স্পর্শক কয়টা? দ্রুত বলেন, যারা পারেন নাই তারা বলতে পারেন। ওকে, সবাই বলতেছে একটা। ঠিক আছে ভাইয়া, স্পর্শক আসলেই একটা, কারণ এই যে একটা স্পর্শক। ঠিক আছে, আমি আবারও বলতেছি ভাইয়া, তোদের এই টাইপের ম্যাথ ঢাকা ইউনিভার্সিটিতে অনেক আসবে। আমি কেন তোর নাম আর স্নিগ্ধার নাম বলতেছি, কারণ হচ্ছে তোরা হচ্ছিস আমার সাথে মেসেঞ্জারে অনেক কথা বলিস, অনেক প্রেশারে থাকিস। এই জন্য আমি বলতেছি যে অ্যাডমিশনে যারা ক্যান্ডিডেট আছো তাদের সবাইকে বলতেছি যে এই টাইপের ম্যাথগুলো বা এই টাইপের কন্ডিশনগুলো, দুইটা বৃত্তের পারস্পরিক অবস্থান যেগুলো, এই জিনিসগুলো তোমরা একটু রিয়ালাইজ করবা। এবং খুব বেশি পরিমাণে আমাদের ঢাকা ইউনিভার্সিটি এই কোশ্চেনগুলো করে থাকে। ঠিক আছে, সো আমি বলবো না যে এই কোশ্চেনগুলো তোমরা কেউ মিস করো। ওকে, আমি এবার দেখাচ্ছি যে এখানকার স্পর্শ করতেছে এক, মানে দুইটা বৃত্ত একসাথে স্পর্শ করতেছে একটা জায়গায়। আমরা জাস্ট দেখবো যে আসলে কোন জায়গাটা স্পর্শ করতেছে, এই জায়গাটা স্পর্শ করতেছে, দ্যাট মিন এই জায়গাটা স্পর্শক আঁকো, আর কোনো কাজ নাই, শেষ। তাহলে স্পর্শক আমরা এঁকে ফেললাম একটা। এবার আসো আমরা ঘোড়া টিমে চলে যাই। এবার আসো আমাদের মেইন কাজে চলে যাই, মেইন থিম। সেটা হচ্ছে এটাকে আমরা ধরলাম C1, এটাকে আমরা ধরলাম C2। C1 C2 দ্যাট মিনস হচ্ছে সার্কেল 1, ওকে, সার্কেল 1 or 2, মানে বৃত্ত 1 or 2। সো C1 থেকে এর ব্যাসার্ধ কতটুকু হইতে পারে এই জিনিসটা আপনারা বলতে পারেন। এইটা আসলে এই পর্যন্ত যাবে পুরোটা, ঠিক আছে। এবং C2 থেকে ব্যাসার্ধটা হবে আসলে এতটুকু, ওকে, আর C1 পুরোটা। তাহলে দেখেন তো, এই যে এতটুকু ব্যাসার্ধটা যাচ্ছে, এতটুকু যে যাচ্ছে, সে যে এতটুকু যাচ্ছে, আর পুরোটা যদি যায় তাহলে পুরোটা হচ্ছে আমার R1 আর এতটুকু হচ্ছে R2। সকলে বলেন, এটা কি বলছি? এটা হচ্ছে পুরোটা হচ্ছে R1 আর এতটুকু হচ্ছে R2। তাহলে এদের স্পর্শক কিভাবে বের করা হয়? C1 C2 equals to R1 difference R2, that means 2 minus 1 equals to স্পর্শক হচ্ছে 1। সো স্পর্শক 1 আমরা প্রুফ করে ফেলছি। কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে এই ম্যাথে? কারো কোনো সমস্যা আছে কিনা আপনারা আমাকে একটু বলতে পারেন যে C1 C2 equals to R1 difference R2, so 2 minus 1 equals to 1। আপনারা যদি বলেন যে ভাইয়া বড় এখানে 1 থেকে কেন 2 কে বিয়োগ দিলেন না, আমি আবারও বলতেছি, বৃত্তের ক্ষেত্রে একটু খেয়াল করবেন যে স্পর্শকের ক্ষেত্রে বড় থেকে ছোটকে বিয়োগ দিতে হয়। এই জিনিসগুলো একটু খেয়াল করবেন যে বড় থেকে ছোটকে বিয়োগ দিতে হয়, ঠিক আছে। সো আই থিঙ্ক আর কারো কোনো কিছু জানার বাকি নেই, কিংবা হচ্ছে আমাদের এই টাইপের এই দুইটার ক্ষেত্রে আপনাদের সকলেই হচ্ছে ক্লিয়ার। সো আমি এবার এটা কেটে দিয়ে আমি আরেকটা জায়গায় চলে যাব। আমি আপনাদের উত্তরটা চাচ্ছি যে আপনারা ক্লিয়ার কিনা, আমি একটু দেখি। ওকে, আচ্ছা, আশিক বলেছেন যে বুঝলাম না। ওকে ভাইয়া, আমি একটু বুঝিয়ে দিই। নর্মাল ধরে নেন, আসলে আমরা লাইভ ক্লাস নিয়ে থাকি তোমাদের জন্যই। সো তোমরা যদি ক্লিয়ার না হও, সো এই লাইভ ক্লাস নেওয়ার দরকার হয় না। সো দেখো, ধরে নাও এটা পুরোটা একটা বৃত্ত, এই বৃত্তের অন্তরের অন্তঃস্থলে আরও একটা বৃত্ত ড্র করলাম। তাহলে এইটার কেন্দ্র এখানে আর এই বৃত্তের কেন্দ্রটা এখানে। তাহলে এই কেন্দ্র থেকে এই পুরোটাই তো তার ব্যাসার্ধ, তাই না? মানে সার্কেল 1 এর ব্যাসার্ধ কত? পুরোটা R1, আর সার্কেল 2 তো ব্যাসার্ধ এতটুকু, তার মানে হচ্ছে R2, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C1। এম আই রাইট? তাহলে R1 থেকে R2 বাদ দিলে আমরা স্পর্শক পাবো একটা। দ্যাট মিনস C1 C2 equals to R1 difference of R2। সো আমি বলেছি স্পর্শকের ক্ষেত্রে বড় থেকে ছোটকে বিয়োগ দিবেন, তাহলে 2 minus 1 দ্যাট মিনস 1। ওকে, তাহলে স্পর্শক কয়টা? একটা। আমি দেখিয়ে দিয়েছি তোমাদের সবাইকে, আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না। তারপরে হচ্ছে আমাকে একটু বলতে পারো যে ভাইয়া এখনো প্রবলেম আছে, আমি তাহলে আরো একবার বুঝিয়ে দিব। যে কারো প্রবলেম থাকলে আমাকে বুঝিয়ে দিতে পারো, সো আমি বুঝিয়ে দিব। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে, আসো। সো এখানে আমরা স্পর্শকটা বুঝিয়ে দিলাম। এবার আর একটা কিছু বুঝিয়ে দিই।
সো চলো আরও একটা কিছু বুঝিয়ে দেই। সেটা হচ্ছে আমরা যদি বলি যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী, মানে একটা ঘোড়ার ডিমের মধ্যে আরও একটা ঘোড়ার ডিম আমরা ড্র করলাম, ঠিক আছে? খুব সুন্দর একটা বৃত্ত ড্র করে ফেলছি আমরা, ঠিক আছে? আচ্ছা, আমার তো মার্কারে কালি আছে, তাহলে এই অবস্থা হচ্ছে কেন? আমি একটু সুন্দর করে তোমাদের ড্র করে দেখাই, দাঁড়াও। ওকে, এত বড় করে দরকার নেই, আমি ছোট করে রাখি। ওকে, তাহলে মনে হয় না সুন্দর হবে। এই একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে আরও একটা বৃত্ত দাও, দিছো? তাহলে দুইটা বৃত্ত মানে একটা আরেকটা বিন্দুকে কি করতেছে? ছেদ করতেছে। একটা বিন্দু আরেকটা বিন্দুর মধ্যে ছেদ করতেছে। যদি ছেদ করে তাহলে তাদের অবস্থান কি হবে? ধরে নাও এইটা তার কেন্দ্র, ধরে নাও এইটা তার কেন্দ্র, তাহলে এটা ধরে নাও C1, এটাকে ধরে নাও C2। কারো কোনো কমপ্লেন নাই আই থিঙ্ক, ঠিক আছে? কারো কোনো কমপ্লেন নেই আই থিঙ্ক। সো এবার আচ্ছা, সাব্বির বলেছো আরেকবার। আচ্ছা সাব্বির, কি কিসে আরেকবার বলবো ভাইয়া? তুই রেকর্ডেড একটু দেখে নিস। হ্যাঁ, রেকর্ডেড একটু দেখে নিস ভাই। দেখ, আমি বলছি এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2। যদি প্রবলেম হয় ইনবক্স করো সবাই। সো C1 আর হচ্ছে C2। সো এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র। হ্যাঁ, যদি এই দুইটা কেন্দ্র হয়ে থাকে তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে C1 এর কি ব্যাসার্ধ, আবার এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে C2 এর ব্যাসার্ধ। কারণ কি, এই বৃত্তটা এখানে শেষ হচ্ছে আর এই C1টা বৃত্তটা এখানে শেষ হচ্ছে। তাহলে আমরা ঠিক এতটুকু দূরত্বটা আমরা আসলে জানি না। জানি কেউ এতটুকু দূরত্বটা? কেউ জানি না। এতটুকু দূরত্ব আমরা তখনই জানবো যখন এটা R2 হবে, যখন এটা ব্যাসার্ধ 2 হবে। আমরা এখানে লিখেই নিতে পারি R1 R2। সো এতটুকু হচ্ছে আমার R2, কারণ আমরা দুইটা যে স্পর্শকের যে জায়গাটা, এই জায়গাটা স্পর্শকের যে জায়গাটা, এই জায়গাটা আমরা জানি না। সো এই জায়গাটা আমি মেজার করতে হবে। কিভাবে মেজার করতে হবে? এবং বলতে হবে এই বৃত্তের স্পর্শক কটা। তোমরা সবাই জানো এই বৃত্তের স্পর্শক হচ্ছে 2টা। সবাইকে আমি বলে দিচ্ছি এই বৃত্তের স্পর্শক 2টা। কেউ কোনো সময় এটা ভুলেও বলবেন না যে স্পর্শক 3টা। এটা স্পর্শক আসলে 2টা। কারণ হচ্ছে একটা আরেকটার মধ্যে ছেদ করতেছে। যদি ছেদ না করতো তাহলে স্পর্শক হয়তো 3টা, বাট এটা ছেদ করতেছে, দ্যাট মিনস 2টা। সো এবার আসেন, এবার আমরা এটার যে কন্ডিশনটা সেটা একটু লিখতে পারেন যে এটার কন্ডিশনটা হবে C1 C2 C1 C2, দ্যাট মিনস C1 C2, দ্যাট মিনস আমরা লিখতে পারি R1, এখানে কয়টা আছে? স্পর্শক 2টা আছে না? তাহলে লিখে নাও তো R1 প্লাস R2। ওকে, R1 প্লাস হচ্ছে R2। এবার একটা জিনিস দেখো তো, C1 C2 থেকে R1 প্লাস R2টা বড়, দ্যাট মিনস দুইটা স্পর্শক আছে। তাহলে দুইটা স্পর্শক যদি থাকে তাহলে অবশ্যই আমরা দেখতেছি যে এই জায়গাটা থেকে এই জায়গাটা কি ছোট। তো এই জিনিসগুলো একটু মনে রাখবা যে ব্যাসার্ধ যদি বড় হয় তাহলে সার্কেলের মানটা হয়ে যাচ্ছে ছোট, সেই ক্ষেত্রে স্পর্শক হয়ে যাচ্ছে 2টা। সো এই জিনিসগুলো একটু খেয়াল করবে এবং এখানে কিছু জিনিস লিখে নাও। আমি বলে দিচ্ছি, কেন্দ্রদ্বয়ের একটু লিখে নাও। হ্যাঁ, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব লিখে দিলে তোমরা সবাই ক্লিয়ার হবা। মধ্যবর্তী দূরত্ব সবাই একটু লিখে নাও। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি ব্যাসার্ধ ওকে, কি বলেছি? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি ব্যাসার্ধদ্বয়ের ওকে যোগফলের কি বলেছি? ব্যাসার্ধদ্বয়ের যোগফলের অপেক্ষা ছোট হয়। যোগফলের অপেক্ষা ছোট হয়। তাহলে দেখো তো, যোগফলের অপেক্ষা ছোট হচ্ছে না? যোগফলের অপেক্ষা C1 C2টা কি ছোট হচ্ছে না? তাহলে অপেক্ষা যদি ছোট হয় তাহলে বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করবে। সবাই লিখে নিতে পারো। তাহলে বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করবে। ওকে, হ্যাঁ, মাঝখানে এই জায়গাটাতে আসলে R2 বলতে আমরা যেটাকে বুঝাচ্ছি, R2 বলতে আসলে যতটুকুকে বুঝাচ্ছি সেটা হচ্ছে দেখাই দিচ্ছি। এই এতটুকুকে আসলে R2 বুঝাচ্ছি, ঠিক আছে? এতটুকু জায়গাকে R2 বুঝাচ্ছি, আর ঠিক এতটুকু জায়গাকে আমরা R1 বুঝাচ্ছি। এবার কি সবাই ক্লিয়ার? আমাকে একটু বলতে পারো যে ভাইয়া ক্লিয়ার? ওকে, আর কারো কোনো প্রবলেম আছে? অপেক্ষা ছোট হয়, ব্যাসার্ধ অপেক্ষা কি হয় ভাইয়া? ছোট হয়, ঠিক আছে? সবাই এই জিনিসটা একটু লিখে নেবেন। সো আমরা আর একটা জিনিস দেখাইতেই পারি,
সেটা হচ্ছে বৃত্তের পারস্পরিক অবস্থান। সবাই বুঝতে পারছো এই জিনিসটা? সবাই যদি বুঝে থাকো ভাইয়াকে একবার বলো যে ভাইয়া ক্লিয়ার। আচ্ছা ভাইয়া কি এত কারো প্রশ্ন হয়তো ভাইয়া খেয়াল নাও করতে পারে, কমেন্ট একটা করেন প্রয়োজনীয়টা। ওকে আচ্ছা ঠিক আছে ভাইয়া, সবাই কমেন্টস করো, কেউ ইয়া করো না, ঠিক আছে? আমি একটু দেখতেছি। হ্যাঁ আচ্ছা R2 দুইটা না, R2 আসলে একটাই, R2 আসলেই একটা, R2 দুইটা না। হ্যাঁ R2 একটাই। আমি এতটুকুর মানটা আসলে আপনাকে বুঝাতে চাইছিলাম যে R2 আলাদা করে আপনি যদি চিন্তা করেন তাহলে এতটুকুর মানটা আপনি আলাদা করে লিখতে পারেন R1, আমি যদি চিন্তা করে বুঝি, ঠিক আছে? দ্যাট মিনস এই যে একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধটাকে আপনি বললেন R1, এই বৃত্তের মধ্যে আরও একটা যদি আনেন যে এটা একটা কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই পর্যন্ত হচ্ছে R2, তাহলে এই যে মাঝখানের এতটুকু বাকি থাকে আমি সেটার একটি মেজার করে দেখাইছিলাম, আর কিছুই না। কারো কোনো প্রবলেম হবে? মমিন আহমেদ, আর ইউ ক্লিয়ার? ওকে ডান, ওকে ডান, সবাই ক্লিয়ার? মুছে দিই, আসো। রাত 3টা-4টা পর্যন্ত ক্লাস করাইতে মন চায় না। চলো আমরা এবার আর একটা পার্টে চলে যাই। আচ্ছা আমার এই পেনের কালি শেষ, আমি একটা পেন নেই তোমাদের জন্য, নতুন একটা পেন নেই। সো চলো নতুন একটা পেন নিলাম ভাইয়া, এবার ক্লাস শুরু করি। আচ্ছা আমাদের হচ্ছে আজকে দুইটা পারস্পরিক অবস্থান দেখি আমরা শেষ করব নর্মাল ওয়েতে, ঠিক আছে? আমি একটু বলে নেই, এইটা একটা বৃত্ত আর এই পাশে একটা বৃত্ত। আমাকে বলেন যে এই দুইটা বৃত্তের স্পর্শক কয়টা, এই দুইটা বৃত্তের স্পর্শক কয়টা আপনারা একটু বলে দেন দ্রুত, ফাস্ট, আমি একটু দেখতে চাই। আচ্ছা জহিন তো বলেছেন ভাইয়া 4-এর বৃত্তে প্রবলেম, 4-এর বিতে প্রবলেম। আচ্ছা চতুর্থ অধ্যায়ের বিতে প্রবলেম, আপনার সকল প্রবলেম আমরা সলভ করে দেব। ওকে আপনারা একটু বলেন যে এই দুইটা বৃত্তের স্পর্শ কয়টা। আচ্ছা আব্দুল সালাম, কারোর সাথে কোনো ইয়াটিয়া করো না ভাইয়া, সবাই আমরা ভাই বোন, ঠিক আছে? সবাই আমরা চিল। ওকে সবাই বলতেছে, আফরিন বলেছে 4টা 2টা, সবাই বলেছে 4টা 2টা। আচ্ছা আমরা দেখি কয়টা, এখানে একটা, এইখান থেকে আরেকটা, এবার আসেন এইখান থেকে একটা, এবার আসেন এইখান থেকে একটা, তাহলে কটা হয়? 4টা স্পর্শক। কয়টা স্পর্শক? 4টা স্পর্শক। এটা সকলে মনে রাখবেন, এই টাইপের ম্যাথগুলো এই 4টা স্পর্শক দিয়ে আমি যখন হচ্ছে মেবি বঙ্গবন্ধুতে না, আমি হচ্ছে কোথায় পরীক্ষা দিলাম জানো? পটুয়াখালীতে নাকি? না পটুয়াখালীতে না, আমি হচ্ছে আপনার শেরে বাংলা কৃষিতে যখন পরীক্ষা দিই, সেখানে হচ্ছে ম্যাথ ছিল শেরে বাংলা কৃষিতে, ঠিক আছে? হালকা কিছু ম্যাথ আসে মানে শেরে বাংলা কৃষি ইউনিভার্সিটিতে। তো সেক্ষেত্রে এখানে একটা ম্যাথ আসছিল এরকম যে এইখানে স্পর্শক কয়টা। আসলে আমি তখন দাগাইছিলাম 4টা, বাট আরেকজন আমার পাশে দাগাইছিল 2টা। কারণ হচ্ছে আমি একটু বলে দেই, কারণ ওরা অনেকে মনে করছে 2টা 2 জায়গায় বাইরে, তাহলে 2টা বাইরে হইলেও তো আমার 2টা স্পর্শকই থাকতেছে, মানে যখন সরলরেখা টান দিচ্ছি। কিন্তু ভাইয়া না, নিচ থেকে আরেকটা টান দেন না, নিচ থেকে আরেকটা টান দেন, তাহলে কটা হয়? 4টা। সকলে এই জিনিসটা একটু খেয়াল করবেন যে 4টা। কেউ কারো প্রবলেমে ভাইয়া ভিডিওটা ডিলিট করে দিবেন আজকে। হ্যাঁ ভিডিওটা আজকে ডিলিট করে দিব, ভিডিওটা রাখবো না। সবাই হ্যান্ড নোট করে গ্রুপে আপলোড দিয়ে দিবেন, ঠিক আছে? এবার আসেন, এবার আমরা একটা কাজ করি। তাহলে ওটার স্পর্শক ছিল হচ্ছে 4টা, তাহলে আমি আর একবার একটু ড্র করে আপনাদেরকে বুঝিয়ে দিই এই 4টা। ওকে এটা সূত্র কি হবে সেটা আমি বুঝিয়ে দিই। এই পাশে একটা C1, এই পাশে একটা C2, C1 C2। ওকে এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে আমার R1, এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের R2, তাহলে R1 R2। তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যাসার্ধটা দেখতেছি পুরোটা এখান থেকে এতটুকু, ঠিক কি না? তাহলে আমরা শর্তটা কি দেখতে পারি ভাইয়া? C1 C2 is greater than R1 plus R2। সকলে ক্লিয়ার? কারো কোনো কমপ্লেইন আছে এই শর্তে? ইয়েস, স্পর্শক তির্যক হইতে পারে, কোনো প্রবলেম নাই। সকলে ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে কিনা একটু দ্রুত বলবেন যে ভাইয়া প্রবলেম আছে। যদি প্রবলেম থেকে থাকে আমাকে একটু জানাবেন, না থাকলে সেটা বলবেন। ওকে গুড। ঠিক আছে, ওকে ঠিক আছে।
সো আমি এই জিনিসটা তোমাদেরকে শিখিয়ে দিলাম, এইগুলো যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম যে ইয়াগুলোতে আমাদের এসে থাকে সেই জিনিসগুলো আমি আসলে বলে দিলাম। এইগুলো থেকে ঢাকা ইউনিভার্সিটি প্রতি বছর বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতি বছর এই টাইপের কিছু ম্যাথ করে থাকে। আর তোমরা বলো ভাইয়া ক্যালকুলাস, ত্রিকোণমিতি আর অনেক কিছু চ্যাপ্টারের উপর ক্লাস নিতে, আমরা 5 তারিখ থেকে ইনশাআল্লাহ ক্লাস নিব, তবে এটা সিক্রেট গ্রুপে নিব, ঠিক আছে? তবে এটা সিক্রেট গ্রুপে নিব। যদি স্টুডেন্ট অনেক বেশি হয় তখন আর কি চিন্তা করবো যে পেজ থেকে নেই, ঠিক আছে? যদি স্টুডেন্ট বেশি হয়, কারণ অলরেডি প্রায় আমাদের সাথে 300 স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। সো এরকমভাবে যদি আরও কিছু রিচ হয় যে তোমরা আমাদের সাথে এই ফ্রি ম্যাথ কোর্স করার জন্য তোমরা আগ্রহী, তাহলে অবশ্যই 30 জন বন্ধুকে ইনভাইট করে আমাদের পেজে স্ক্রিনশট দিয়ে মেসেজ করে দিবে, তোমাদেরকে আমাদের একটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেবো। ওইখান থেকেই আমরা গ্রুপ ওপেন করে তোমাদের জাস্ট ক্লাসগুলো দিব। আর হ্যাঁ, ক্লাসগুলো কখনো রেকর্ডেড থাকবে না, ফ্রি ম্যাথ কোর্সের কোনো ক্লাস রেকর্ডেড থাকবে না, সেগুলো আমরা ডিলিট করে দেবো। যারা ক্লাস করবেন তারা উপকৃত হবেন, যারা করবেন না তারা আমাদের কিছু করার নেই। সো আপনি আসছেন কিন্তু আপনি ক্লাস করবেন না, তাহলে দরকার নেই, ঠিক আছে? আর হচ্ছে আমরা বলে দেই, আমরা একটা ক্যাম্পেইন রান করেছি, শর্ট আ ক্যাম্পেইন। ওকে, দ্যাট মিনস আপনি আপনার জীবনে ঘটে যাওয়া ছোট্ট গল্প, হয়তো বা 120 থেকে 150 যেই ওয়ার্ড হয় সেগুলোর মধ্যে আপনি একটা ছোট্ট গল্প লিখে দিলেন। তারপরে আতে হচ্ছে আর্ট, মানে আপনি যে কোনো কিছু আপনার একটা পছন্দ থাকতেই পারে, একটা আর্ট আপনি অনেক সুন্দর করে রাখতে পারেন। দেখলাম অনেক বাচ্চারা, অনেকে, ঠিক আছে, অনেক শিক্ষার্থীরা কি করতেছে, আর্ট দিচ্ছে, আমার খুব ভালো লাগতেছে। সারাদিন ব্যস্ততা থাকার পরে যখন গ্রুপে দেখি যে গল্প, তারপর হচ্ছে আর্ট, সবাই মনের কথাগুলো প্রকাশ করতেছে, খুব ভালো লাগে। নিজেরও মনে হয় একটা গল্প লিখি, কিন্তু এই যে অ্যাডমিন প্যানেলে থাকার কারণে গল্প লিখতে পারি না, ঠিক আছে? সো যাই হোক, তোমরা সকলে এই শর্ট ক্যাম্পেইনে যুক্ত করবা এবং সবাই পড়াশোনার পাশাপাশি নিজের ঘটে যাওয়া কিছু ছোট স্টোরি, কিছু আর্ট পারো বা ড্রয়িং পারো, সেই টাইপের কিছু জিনিস তোমরা দিয়ে গ্রুপে শেয়ার দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, নয়ন বলেছ কনিক, আজকে রাত বাজে 10:30, কনিক নিয়ে আমি খুব দ্রুতই চলে আসবো, কনিকের শর্টকাট নিয়ে, কনিকের সঞ্চার পথ নিয়ে আমি খুব দ্রুত লাইভে চলে আসবো, ঠিক আছে? ইনশাআল্লাহ, যখন আমি কথা দিয়েছি। সো শর্ট প্রতিযোগিতায় সবাই অংশগ্রহণ করবেন এবং প্রাইজ হিসেবে তো ডিউ রিটেন স্পেশাল সাজেশনটি আপনাদের হাতে চলে যাবেই। সো ডিউ রিটেন স্পেশাল সাজেশনটি আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, কারণ বইটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং এর ম্যাথের কাজটি আমি নিজেই করেছি। সো এই জন্যই বলতেছি, আমার যত শর্ট ট্রিক্স ছিল সব কিছু আমি হচ্ছে ঢেলে দিছি, একদম আমার সারা জীবনের যত পরিশ্রম সব বইতে ঢেলে দিছি। তো যাই হোক না কেন, আপনারা শর্ট ক্যাম্পেইনে যুক্ত হয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হলেই আপনারা পেয়ে যাচ্ছেন ডিউ রিটেন স্পেশাল সাজেশন, সাথে তো প্রাইজ মানি আছেই। সো লেটস স্টার্ট। আর আপনারা সবাই মিলে তাড়াতাড়ি দিতে থাকেন, আর ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রায় 20 দিন পরে আপনাদের সামনে ক্লাস নিতে আসছি, খুব ব্যস্ততার কারণে। দেখা হবে ইনশাআল্লাহ 5 তারিখ থেকে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।